আজকে আমার জীবন কাহিনী নিয়ে কিছু বলবো আমি। অনেকেই মনে করে যে আমি ছোট বউ নিয়ে টিকটক করি, বা আমি আর একটা বিয়ে করলাম, বড় বউ ছেড়ে না দিয়ে, তাকে তালাক না দিয়ে আর একটা বিয়ে করছি। কেন করছি? অবশ্যই তো কোনো কারণ আছে। তো সেই কারণগুলো আমি আজকে বলবো। হুম, আমার বড় বউ ঢাকায় চলে যাওয়ার 6 মাস পরে আমি বিয়ে করছি। 1-2 দিন না, 6 মাস। আমি 6 মাস শুধু দেখি নাই, এই 6 মাসের ভিতর তাকে আমি 3 থেকে 4 বার মিশতে গেছি। তো ঝগড়াটা কেন সেটাও আমি বলি। ঝগড়াটা হচ্ছে, আমার বাড়ির সামনে আমি গাছ কাটছি, তো গাছগুলোর নিচে তো ফাঁকা পড়েই আছে। আমার লাল শাক খুব পছন্দ, এই জন্য আমি লাল শাক গাড়বো। তো সে লাল শাক গাড়তে দিবে না, সে লাল শাক খায় না। তো সে না খাক, আমার জন্য একটু একটু পাক করে দিবে, আমি খাবো। আমার লাল শাক খুব পছন্দ। তো এই লাল শাক গাড়াগাড়ি নিয়ে তার সাথে আমার তর্ক ঝগড়া। তো যাই হোক, সে এখন ঝগড়া করে বলতেছে বাপের বাড়ি যাবে। তখন আমার 3-4টা সাইড চলে। আমি বললাম যে তুমি ঠিক আছে, বাপের বাড়ি যখন যাবা আমি তোমাকে রাখে আসবো। আমার 4-5টা সাইড চলতেছে, কাজগুলো একটু আড়ো করে তারপর আমি তোমাকে নিয়ে যাব। তো সে বলতেছে না, আমি আজকেই যাব, এখনই যাব। বললাম যে না, আমি তোমাকে রাখে আসবো কালকে। সে বলে না, আমি এক্ষুনি যাব। আমি কাজের খুব চাপ, আমি বললাম যে না, তুমি বাসায় থাকো, আমি কাজ থেকে আসতেছি। এই কাজ থেকে আসে দেখি সে চলে গেছে বাপের বাড়ি। ফোন দিলাম, বলতেছে আমি চলে আসছি বাপের বাড়ি। তাই আমি বললাম যে আচ্ছা গেছো যখন, কয়েকটা দিন থাকো, আমি কাজগুলা আটো করে তোমাকে নিয়ে আসবো। তুমি বলো কোন দিন যাবো। তাই আমাকে বলছে আচ্ছা সেটা পরে দেখা যাবে। তারপর 7 দিন পরে, এর মধ্যে কথা হতেই আছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কয়েকদিন থাকো, তারপর আমি তা নিয়ে আসবো। 7 দিন পরে ফোন দিলাম, কয় না আরো কয়েকদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতেছি। এরই মধ্যেই ফোন দিছি, ফোন আমার শাউরি ধরে বলে নাই, রেমি নাই। আমি বললাম যে নাই, কই গেছে আমার বউ? কয় ঢাকায় গেছে। আচ্ছা সে যে ঢাকায় গেল, আমার তো একটাবার বলা উচিত ছিল। আর আমি তো ওকে যাই নিয়ে আসতেও চাইছি, চলে গেছে আমাকে না বলে ঢাকায়। তো ঢাকায় যাওয়ার পর আমি আবার অনেক কষ্ট করে ঠিকানা জোগাড় করে আমিও গেলাম ঢাকাতে তাকে নিয়ে আসতে। গেলাম, যাওয়ার পরে তাকে অনেক বললাম যে দেখো, সামান্য একটা বিষয় নিয়ে তুমি চলে আসছো, মাত্র শাক গাড়াগাড়ি নিয়ে তর্ক। এটা কোনো বিষয় হলেও কাও, সামান্য একটা বিষয়। আমি তো তোমাকে মারিও নি বা কোবাইও নি, বা তোমার উপর সেরকম রাগ বাগও হয়নি। চলো এখন চলো, আমি নিতে আসছি, আমার কাছে ভাড়া টাড়া সব আছে, আজকেই যাব, চলো। এই কথা বললাম, সে বলে না আমি যাব না। আমি অনেক বুঝালাম, হাত পাও ধরলাম যে দেখো আমাদের একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে, আর তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো, সামান্য একটা বিষয়, আমি তো তোমাকে মারিও নাই। সে বলে না আমি যাব না, সংসার করবো না, তুমি বিয়ে করো। তাই আমি বললাম যে না, আমি কেন বিয়ে করব, আমাদের ভবিষ্যৎ আছে, একটা ছেলে আছে, এত সুন্দর সাজানো একটা সংসার। অনেক কিছু, অনেক বলে অনেক কিছু বুঝাইলাম, সে বুঝেই না। সে বলতেছে না আমি যাব না। তারপরে আর কি করব, চলে আসলাম। তারপর ফোনে কথা হচ্ছে, আমি তাকে বলি যে দেখো তুমি টিকটক করো না, এরকম মাথার চুল ছেড়ে দিয়ে টিকটক করো, মানুষ দেখতেছে, মানুষের ফোনে চলে যাচ্ছে, মানুষ ডাউনলোড করে রাখতেছে। মানে একটা মেয়ের চুল দেখা তো এমনিতেই পাপ। আর তুমি মাথায় কাপড় দাও, সমস্যা নাই। আর টিকটক করাই লাগবে আর কি মানে। আর যদি টিকটক করো, মাথায় কাপড় দিয়ে করো। এমন ভাবে টিকটক করে মাথায় কাপড় দেয় না, চুল ছেড়ে দিয়ে, এগুলো আমি নিষেধ করি। আমি কেন, যে কেউ নিষেধ করবে যারা বুঝবে। তো ফোনিতে কি করবা, মিস্ত্রি হবা? কোথায় আসতো, কলেজে? আমার সাথে কাজে? আব্বু? আল্লাহর ভরসা করো বাতে আল্লাহকে বাই রব মানো, বাতে বাতে বাইতুল বাইতুল ঘর বাতে মাতা বাতে তামারু সুন্দর করো। তামারু তো ঘর
কি আর বলবো, চলে আসলাম। তারপর আবার গেলাম, কিছুদিন পর কথা বলতে বলতে আবার গেলাম, যে দেখো তুমি চলে আসো, আমারও ভাল লাগতেছে না, আমাদের ছেলেটাও বাবা মার আদর থেকে বঞ্চিত হবে এভাবে। আমি তো কাজে যাই, ছেলেটা একা একা থাকবে, খারাপ লাগবে। পরে কি করলাম, আমার ছেলেকে নিয়ে আমি গেলাম ঢাকায়। যে আমি ঢাকায় যাই, দরকার পড়ে ওখানে ঘর ভাড়া নিয়ে, ওর যখন গার্মেন্টস করার শখ, টিকটক করার শখ, আমি টিকটকও করতে দিব, ওকে গার্মেন্টস করতে দিব। আমার ছেলেটাকে নিয়ে গেলাম, ছেলেটা থাকবে, ছেলেটাকে ওখানে মাদ্রাসায় ভর্তি করে দিব, আমি ওখানে রাজমিস্ত্রি কাজ করব, ওই গার্মেন্টস করবে, টিকটক করবে, করুক, যা মন চাই করবে, তাও চলবে, থাক, তাও তো সংসার হবে টিকটক করতে দিলে, গার্মেন্টস করতে দিলে। কারণ ওই আমাকে মাঝে মাঝে বলে যে দেখো তোমার কোনো দোষ নাই, আমার শখ অনেক গার্মেন্টস করার, টিকটক করার, এটা কোনো কথা? তারপর গেলাম বাচ্চাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, যে বাচ্চা ওখানেই থাকবে, তিনজন একসাথে থাকবো, ছেলে বাবারও আদর পাবে, মারও আদর পাবে, এই জন্য নিয়ে গেলাম ছেলেকে। তারপর নিয়ে যা বললাম যে তুমি গার্মেন্টস করো, টিকটক করো, সব করতে দিব, একটা ঘর ভাড়া নিয়ে আমি থাকি, আমি রাজমিস্ত্রি কাজ করি, ছেলে মাদ্রাসায় পড়বে, তুমি গার্মেন্টস করার শখ করো, টিকটক করার শখ করো, আমি নিষেধ করবো না। আমাকে বলে না, তাও হবে না, আমি থাকলে তার গার্মেন্টস করতে অসুবিধা হবে, টিকটক করতে অসুবিধা হবে। হাই রে মা, ছেলের মায়ও নাই নিজে টিকটক করার জন্য, গার্মেন্টস করার জন্য। তারপর কি আর করার, আমাকে থাকতে দিল না ঢাকাতে। তখন আমি ছেলেকে নিয়ে জয়দেবপুর স্টেশনে ট্রেনে উঠছি, ট্রেনে উঠেও তাকে ফোন দিলাম যে দেখো তোমার 1 টাকাও আমি নেবো না, তোমার গার্মেন্টস করার টাকাও নিব না, তোমার খাওয়া দাওয়া ভরণ পোষণ সব আমি দিব, এইভাবে আমাদের বাবা ছেলেকে তুমি ফিরাই দিও না। পরে আবার ছেলেকে নিয়ে গেলাম, সেই ছেলেকে আবার নিয়ে ট্রেনের ভিতরে, ছেলে কাঁদতেছে, আমিও কাঁদতেছি, কিন্তু তার মার মন গলে না, সে একাই থাকবে, একাই টিকটক করবে, গার্মেন্টস করবে, কি আর জীবন। বাবা, হুম, এরকম মাও যদি তোমার অসুস্থ হয়, খুব বিছনায় পড়ে থাকে, তুমি দেখতে যাবা? না, হ্যাঁ, না। হাই রে মা। তারপর কি আর করার, ছেলেও কাঁদে, আমিও কাঁদি। তার মাকে আবার ফোন দিলাম যে দেখো আমরা এখনো স্টেশনেই আছি, এইভাবে নিজের সুখের জন্য, নিজে গার্মেন্টস করার শখ, টিকটক করার শখ, এই জন্য তোমার ছেলেকে কষ্ট পাবে, আমি কষ্ট পাবো, এটা ঠিক না, তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো। অনেক রিকোয়েস্ট করলাম, কয় না তোমরা চলে যাও। পরে আমার ছেলেকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। আসে কি করব, আমি তো রাজমিস্ত্রি কাজ করি, আমার ছেলেকে আমার বোনের কাছে রেখে দিলাম, আমার বোন দেখাশোনা করে। তো তারপর দেখি সে টিকটকে চুল ছেড়ে দিয়ে আরো সেই রকম করে টিকটক করতেছে, মানে মনেই হয় না যে তার ছেলে এরকম কাঁদতে কাঁদতে চলে আসছে বাড়ি, সে যে একটু দুঃখ প্রকাশ করবে সেরকম কিছু না, মাথা চুল ছেড়ে দিয়ে টিকটক করতেছে, মনেই হয় না যে তার কোনো ছেলে আছে। এরকম মায়ের পেটে বাচ্চা না দিয়ে পাথর ঢুকে দেওয়া দরকার, কি আর বলবো। তারপর দেখতেছি এভাবে ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, কি করব। তারপর আবার আমি একাই নিতে গেলাম, নিতে যাওয়ার পরে আমি আবার অনেক বুঝাইলাম যে দেখো ছেলেটা খুব কষ্টে আছে, মা ছাড়া ছেলে কি আর ভালো থাকে, মায়ের মতো কি কেউ দেখবে, তুমি চলো চলো, বাসায় চলো। অনেক হাত পাও ধরলাম, অনেক কান্দাকান্দি করলাম, কয় না আমি যাব না, আমি সংসার করব না, তুমি বিয়া করো, আমার কোনো আপত্তি নাই, কোনো মহারণার দাবি নাই, কোনো কিচ্ছু লাগবে না আমার। তাই আমি বললাম এটা কোনো কথা হইলো, তুমি চলে আসছো প্রায় 4-5 মাস হচ্ছে, আর কত ধৈর্য ধরবো বলো, এইভাবে ছেলেরাও খুব কষ্ট পাচ্ছে, চলো তুমি চলো। তো আমি যাওয়ার পরে ওখানে গেলাম, যাওয়ার পরে আমি খুব অসুস্থ হয়েছিলাম। পরে আমি এয়ারপোর্ট স্টেশনে, আমার খুব অবস্থা খারাপ, আমি অসুস্থ, এত অসুস্থ যে আমার বমি হচ্ছে, মাথা ঘুরতেছে, খুব জ্বর। আমি বললাম আমি বাসায় যাব, যে রানীগঞ্জ যাব, আমার দেশের বাড়ি দিনাজপুরে, আমি যে যাব সে পজিশন আমার নাই, আমার খুব মাথা ব্যথা করতেছে, আর আমি মনে হয় দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমি পড়ে যাব। তো হচ্ছে ওর বোনের ঠিকানা আমি জানি, ওর ঠিকানা জানি না, তো ওকে বললাম তোমার ঠিকানাটা আমাকে দাও, আমি বেশি না একটা রাত থেকে চলে যাব। সেই সময় আমাকে সে ওর নিজের ঠিকানাটা পর্যন্ত আমাকে দেয়নি। আমার এত অবস্থা, মনে হয় আমি এয়ারপোর্টে পড়ে যাব, দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই, তারপরেও আমাকে সে ঠিকানা দেয়নি।
তখন আমি অনেক কষ্ট করে, চোখের পানি আমার পড়ছে ঝরঝরে, আমি অনেক কান্দাকাটি করে আমি বাসায় ফিরে আসছি। উফ, এত টাকা খরচ করে আমি বারবার তাকে ৩ বার নিয়ে আসতে গেছি ঢাকায়। তারপরেও সে আমার কথা শুনে নাই। তবে আসার পরে এখন কি করব? এখন আমার ভাগ্নি দাওয়াত দিছে রংপুরে বিয়ের। ভালো লাগতেছে না, কি করব? ভাগ্নির বিয়েতে গেলাম। তো তখন ঈদের কিছুদিন আগে আমার ভাগ্নি হচ্ছে দাওয়াত দিল। আমি ঢাকায় যাওয়া প্রায় ৪ থেকে ৫ মাস হবে। এর মধ্যে দাওয়াত দিল আমাকে। তো তার মধ্যে আবার আমার ছেলেটার পায়ে লোহা ঢুকছে ঈদের কিছুদিন আগে। ছেলেটা হাঁটতে পারতেছে না। পায়ে লোহা ঢুকছে। মানে হাঁটে যে যাবে এরকম না। মানে হাঁটতে পারতেছে না। আমি ওষুধ নিয়ে এসে দিলাম। তারপর হচ্ছে ছেলেটার খুব অসুখ। মানে বিছানায় পেশাব করে। আবার রাত্রে স্বপ্ন দেখে, কাঁদে অনেক। তে তখন আবার ঈদ। সামনে ঈদ, ২-৪ দিন পরে ঈদ। তে ঈদের সময় ও গার্মেন্টস থেকে আসলো দেশের বাড়িতে কান্দাই। আসার পরে এখন আমি বললাম যে, "দেখো ছেলেটা খুব অসুস্থ, পায়ে লোহা ঢুকছে। ছেলেটা হাঁটতে পারতেছে না। আবার রাতে অনেক কান্দাকান্দি করে। তো তুমি কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। তুমি ছেলেটাকে এসে দেখে যাও একবার।" কি আর বলবো? ঈদ গেল, ঈদের ২-৪ দিন চলে গেল। তারপরেও ওই ছেলেটাকে দেখার জন্য আসেনি। ছেলেটাকে একবার দেখবে। সে একবার দেখার জন্য সেই মা আসেনি। হুম, তাহলে ওই মানুষ না জানোয়ার? ওই মা না, ওই একটা জানোয়ার। একটা জানোয়ার হলেও তো তার বাচ্চার প্রতি তার ভালোবাসা মহব্বত থাকে। কিন্তু সেই মহব্বতও ওর ভিতরে নাই ছেলেটার জন্য। আমার হিসাব বাদই দিলাম। ছেলেটার জন্য ওর সেই ভালোবাসা মহব্বত নাই। তাহলে ওকে জানোয়ার বলাটাও ঠিক হবে না। ওই জানোয়ার থেকেও খারাপ। একটা জানোয়ার তার বাচ্চার প্রতি ভালোবাসা থাকে। আর ওর ছেলের পায়ে লোহা ঢুকছে, ও এত অসুস্থ, রাতে কান্দে, তাও ছেলেটাকে একবার দেখার জন্য ওই আসেনি। আমার মামা বলছে, নানা বলছে যে, "তুমি ছেলেটাকে একবার দেখে যাও। ওর সাথে কথা বলো না বলো, তোমার তোমার ছেলেকে দেখে যাও।" ওই তাও ছেলেটাকে দেখার জন্য আসেনি। তাহলে ওই মানুষ না জানোয়ার? ওর ছেলে এরকম অসুস্থ, প্রতি রাতে কাঁদে, বিছনায় পেশাব করে, পায়ে লোহা ঢুকেছে, হাঁটতে পারতেছে না। আর ওই টিকটক করতেছে, টিকটকে হাসতেছে, চুল ছেড়ে দিয়ে টিকটক করতেছে। আহ, ভাবতেই খারাপ লাগতেছে। তো যাই হোক, পরে ফোনের মধ্যে আমার মামা নানা সবাই বলল যে হচ্ছে, কি হয়েছে না হয়েছে আমরা সবাই দেখবো, তুমি আসো, সংসার করো। তোমাকে তো মারেও নাই যে তুমি চলে গেছো। যা হবার হয়েছে। তুমি ঢাকায় গেছো, ঠিক আছে, ওই তোমাকে ৩ বার নিয়ে আসবার গেছে, তুমি আসোনি, এখনো আসছো। আসো, আমরা সবাই মিলে মীমাংসা করে দেই। ওই সবার সামনে আমার নানা, আমার গার্জিয়ান, যত যা কিছু আছে সবার সামনে ওই বলে, আমার কোনো আপত্তি নাই, ওই বিয়ে করুক। আমার কোনো মহরানা দাবি নাই, কোনো দাবি দফা নাই, ওই বিয়ে করুক। ওই বিয়ে করতে পারে না। আমার জন্য এত অপেক্ষা করা লাগবে কিসের জন্য? ৫-৬ মাস। ওই বিয়ে করুক। এইভাবে বারবার বলতেছে। তো এর মধ্যে আমার ভাগ্নি হচ্ছে দাওয়াত দিল বিয়ের, রংপুরে গেলাম। তো ও এর আগে যখন আমি ওকে এয়ারপোর্টে মানে ওকে নিতে গেছিলাম, তখন অসুস্থর কথা যে বললাম, তখন ওই আমাকে বলে, "তুই মরলেও আমার কোনো আপত্তি নাই, তুই মরে।" আমি উঠে দাঁড়িয়ে থাকা পারতেছি না। ওকে বললাম, "শুধু একটা রাত থাকতে দাও। আমি সকালে উঠেই চলে যাবো বাসায়।" ওই কয়, "না হবে না, তুই মরে কটে।" তাহলে এরকম কথা যদি কেউ বলে, সেই বউয়ের প্রতি মনটা আর থাকে? আর ছেলেটা এত অসুস্থ, তাও দেখতে আসে নাই। তো এগুলা সবকিছু চিন্তা ভাবনা করেই আমি গেলাম রংপুরে বিয়ে খাইতে, যে যাই একটু দাওয়াত দিচ্ছে, বিয়েটা খাই আসি, মনটাও ভালো হবে, খুব খারাপ লাগতেছে। তো গেলাম ওখানে। একটা মেয়ে আমাকে পছন্দ করছে, করে আমাকে ভাগ্নিক বলছে যে, "মামা আপনাকে ওই মেয়েটা পছন্দ করছে বিয়ে বাড়িতে।" তো আমার ভাগ্নির থেকে নাম্বার নিয়ে ওই মেয়েটা আমাকে ফোন দিচ্ছে বাসায় আসার পর, বিয়ে খাইয়ে দেয় বা বাসায় আসার পর ফোন দিচ্ছে, দিয়ে আমাকে বলতেছে, "আমি আপনার কাহিনী শুনছি।" তো আমি বললাম, "কি শুনছেন?" কই, "এরকম এরকম আপনার বউ চলে গেছে, প্রায় ৫-৬ মাস হবে, তো আসে না, আপনার একটা ছেলেও আছে, আমি সব জানি।" তাই আমি বললাম, "তো কি করার এখন?" কয়, "আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে বিয়ে বাড়িতে দেখে আমার পছন্দ হয়েছে।" তা আমি চিন্তা করলাম, ওই যেহেতু বারবার আমাকে বলে যে আমি সংসার করব না, করব না, বিয়ে করো, বিয়ে করো। আমি তো ওর জন্য ৫-৬ মাস অপেক্ষা করলাম, বা ৩ বার ঢাকাতেও নিয়ে আসতে গেছি। এখন আমার ছেলেটাকে কে দেখবে? আর ছেলেটা বিছনাতে পেশাবও করে। আর আমি তো কাজে যাই, কাজ করি।
তো আমি বললাম, তো কি আপনি আমাকে বিয়ে করবেন? তো সব কিছু বলে টলে মেয়েটা রাজি হইলো যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করবো। আমি বললাম ছাড়াছাড়ি হয়নি, আর আমি ছাড়াছাড়ি করবো না, যেরকম আছে ওরকমই থাকবে, তুমি যদি আমাকে বিয়ে করো তো করো। তো মেয়েটা রাজি। এখন বিয়ে করার আগেও আমি ওকে ফোন দিলাম যে দেখো এরকম এরকম, আমি ছেলেটাকে নিয়ে কী করবো বলো। এখন তুমি তো সংসার করবে না, বারবার বলো, আমি তোমাকে নিতে গেলাম কয়েকবার, 3বার নিতে গেলাম, তুমি একবারও আসলা না। তুমি কামদাই আসলে, অথচ আমার ছেলেটার সাথেও দেখা করলা না। তো আমি বিয়ে করতেছি, তুমি বারবার আমাকে বলো বিয়ে করো বিয়ে করো, তো আমি বিয়ে করব। তারপর নানা মামা আবার সবাই বলল যে, নানাকে বললাম যে তুই বল যে এরকম এরকম, নানা বুঝে কও যে হলো আমি বিয়ে করছি, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, যদি সংসার করতে চাই আমি আবারও ওকে ঢাকায় নিতে যাব। এইভাবে নানা বলল যে বিয়ের মোটামুটি ঠিকঠাক, যদি এখনো সংসার করো নুহার তোমাকে নিয়ে আসবে ঢাকায় যায়। ওই না না বিয়ে করুক, আমার কোনো আপত্তি নাই, ওই বিয়ে করুক, আমার ফোন দেওয়ার দরকার কি। তো বারবার এই কথা যখন বলে আর কি করব, বিয়ে করলাম। বিয়ে করার কিছুদিন পরে আমার ছেলেটাকে সুন্নত করার জন্য, মানে সুন্নত করাইলাম। তো ওই তো মা, ওকে তো বলার দরকার যে এরকম সুন্নত করা হইতেছে, ওকে বলা হয়েছে। বলার পরে ওই আসছে, ছেলেটা সুন্নত করার পরে ওই আসছে, আসার পরে ছেলেটা আবার অসুস্থ, সুন্নত করার পরেও অনেক অসুস্থ হয়েছিল। তো ওই আসছে, আসে আমার ছোট বউয়ের সাথে ঝগড়া লাগাইছে যে আমি সংসার করব। বড় বউ বলতেছে যে আমি সংসার করব। তো আমি বললাম তুমি বিয়ে করার অনুমতি দিছো, তোমার কোনো দাবি দফা নাই, তো বিয়ে করছি। তারপর এখন বলতেছে যে আমি সংসার করবো, তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো। তারপর বিচারে ডাকলো, বিচারের মধ্যে সিদ্ধান্ত হলো এও থাকবে ওয়ে থাকবে, এই একদিন থাকবে ওই একদিন থাকবে। তো এরকম বিচার হইলো যে ছোট বউ একদিন থাকবে, বড় বউ একদিন থাকবে। ছোট বউ আমার রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওকে ছাড়ে নাই, ওই বউ আমিও বউ, ছোট বউ কিন্তু মোটামুটি অনেক ভালো, আচ্ছা ঠিক আছে। তো এরকম সিস্টেম হইলো, ছোট বউ একদিন থাকবে, বড় বউ একদিন থাকবে। ওই একদিন কি 2 দিন ছিল বড় বউ, থাকার পরে আবার ছোট বউয়ের সাথে ঝগড়া করে চলে গেছে ঢাকায়। আমি বললাম যে তুমি আর কয়েকটা দিন থাকো, ছেলেটা অসুস্থ, ছেলেটাকে দেখো, ছেলেটাকে সুন্নত করা হয়েছে, ছেলেটা অসুস্থ হয়ে গেছে, তুমি কমপক্ষে 10 থেকে 15 দিন থাকো, ছেলেটা একটু সুস্থ হোক। ওর ছেলের প্রতি কি মায়া দয়া, ওই রকমই ছেলে অসুস্থ আছে, ওই ঢাকায় চলে গেল আবার ঝগড়া করে। তাহলে ওর ছেলে, আমার ছোট বউ যদি সতীন হিসাবে মেনে নিতে পারে, তো ওর ছেলের জন্য ও কেন মেনে নিতে পারে না? ওই তো মেনে নিয়ে সংসার করতে পারে। আমার ছোট বউয়ের ছেলে নাই, সে একা, তারপরেও যদি তাকে সতীন হিসাবে মেনে নিতে পারে, তার নিজের ছেলে না, সতীনের ছেলে, তাকে যদি দেখতে পারে, তে ওই নিজের ছেলে তারপরেও সতীনের সংসার কেন করতে পারবে না? আমার ছোট বউ তো ওকে মেনে নিছে, ওকে তো কয়নি যে আমি মেনে নিব না। এটা খারাপ কিছু না, যেহেতু অনুমতি দিছে, আমি বিয়ে করছি, আর আমি বিয়েটাও করছি অনেক চাপের মধ্যে। আর সে বাপের বাড়ি চলে গেছে, আমি তো 2-1 দিন পরে বিয়ে করে নিছি এমনটা না, আমি তার জন্য 6 মাস অপেক্ষা করছি, বারবার নিতে গেছি। তো আচ্ছা যাই হোক, তো এটা খারাপ কিছু না, বিয়ে করছি করছি। কারণ এটা হাদিস কোরআনেও জায়েজ আছে যে একসাথে 2টা বউ, 3টা বউ, 4টা পর্যন্ত জায়েজ আছে, রাখতে পারে। সাধারণ মানুষের জন্য 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে, বউ যদি অনুমতি দেয়। কেউ কেউ বলে বউ অনুমতি না দিলেও বিয়ে করা যাবে, আবার কেউ কেউ বলে বড় বউ যদি অনুমতি দেয় তাহলে আরেকটা বিয়ে করা যাবে। তা যাই হোক, তো এখন সে যদি চায় সতীনের সংসার করতে পারে, যেহেতু তার ছেলে আছে, ছেলে মুখের দিকে তাকেও সে কিন্তু পারে। আমার বউয়ের সতী মানে ছেলে নাই, তারপরেও সে মানে নিচ্ছে। তো ও যদি মানে নেয় তুমি কেন পারবে না? ও যদি পারে তোমাকেও পারতে হবে। এখন ও বলে যে না, ছোট বউকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এখন ছোট বউকে যদি ছেড়ে দেই, তাহলে তারও তো একটা জীবন নষ্ট, তারও তো, মানে সে আমাকে বিয়ে করছে সব কিছু জেনে বুঝেও। হ্যাঁ, আমি বিয়ে করার আগে কিছুদিন আগে আবার ও অসুস্থ হয়। তো মানে আমি অসুস্থ হওয়ার পর, আমার ছেলে অসুস্থ হওয়ার পরেও ও অসুস্থ হয়, গার্মেন্টসে যাইতে পারে না। তো তখন আমি ওকে
ওর সাথে কথা হলো। আমি বললাম যে, "কি করো?" কয়, "খুব অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, সর্দি, মানে বিছানা থেকে উঠতে পারতেছে না, এত অসুস্থ।" তা আমি বললাম যে, "আমি যাই, তোমার কাছে যাই, যা তোমার চিকিৎসা করি, করে তোমাকে নিয়ে আসি।" কয়, "না লাগবে না।" তো বললাম যে হচ্ছে, "আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ডাক্তারের কাছে যাও, যায়া ওষুধ নাও।" তো আমি তাকে ৳৫০০ পাঠিয়ে দিলাম, বিকাশ নাম্বার দিল আমাকে। ৳৫০০ পাঠিয়ে দিলাম। তো সেটা দিয়ে ওষুধ খাইছে, সুস্থ হইছে। তা আমি বললাম, "সুস্থ হয়ে তাহলে তুমি নিজেই আসবা না আমি তোমাকে নিয়ে আসবো ঢাকায়?" কয়, "না, আমি যাবো না।" আমি টাকা পাঠিয়ে দিলাম, সেই টাকা দিয়ে ওই সুস্থ হলো। হওয়ার পর আবার গার্মেন্টসে চলে গেছে। তারপর আর আসতে চায় না। তো আমি যখন অসুস্থ হয়েছিলাম এয়ারপোর্টে আমাকে বলে, "তুই মর, আমার কোনো যায় আসে না।" তারপর ওই অসুস্থ হলো, অথচ আমি টাকা পাঠিয়ে দিলাম। আবার আসতে বললাম, আসলো না। সুস্থ হওয়ার পর আবার গার্মেন্টস শুরু করছে। হ্যাঁ, কি বিবেক মানুষের! এরকম মাও যদি খুবই অসুস্থ হয়, মরবার ধরে, তুমি কি দেখতে যাবা বাবা? না, যাবা না? না, তোমার নিজের আম্মু তো, তাও যাবা না? সবার কারণ তোমার নাম্বারই খোঁজ আছে খবর নেয় না, তোমার কোনো খবর নেয় না, কি খাইছো আমার না খাইছো পরিবারের। কয় না। হাই রে মাও! একটা জানোয়ার হলেও তার বাচ্চার প্রতি ভালোবাসা মহব্বত থাকে, কিন্তু এই তো জানোয়ারের থেকেও খারাপ। এরকম মায়ের পেটে বাচ্চা দেওয়াটা ঠিক না, আমার যেটা মনে হয়। আল্লাহ মাফ করুক, হেদায়েত দান করুক। আর আমি বিয়ে করার পরেও তাকে ব্যাজ কিনে দিছি, ঘড়ি কিনে দিছি, সে যা যা পছন্দ করে তা তা খাওয়াইছি। আমি বিয়ে করার পরেও তাকে একটা গিফট দিছি। তো আমি একটা কথাই বলবো শেষে, যে আমার ছোট বউ সোমা যদি সতীনের সংসার করতে পারে, তো তুমি রেমি, তুমি কেন পারবে না? তোমার ছেলে আছে, তুমি নিজের হাতে বাড়ি করছো। আমি মিস্ত্রি, আমার বাড়িতে ওই লেবারি করছে, লেবারি খাটছে। যাই হোক, অনেক কষ্ট করছে। যখন ওকে বিয়ে করছি তখন আমার মোটর সাইকেল ছিল না, আমার ইটের বাড়ি ছিল না। এখন মোটর সাইকেল হয়েছে, ইটের বাড়ি হয়েছে, রাইস কুকার, গ্যাসের চুলা, কিছুই ছিল না আমার, এখন সব হয়েছে, মোটর হয়েছে। তো সর্বশেষে একটা কথাই বলবো, তোমার ছেলে আছে, তুমি যদি চাও সোমা সতীনের সংসার যদি করতে পারে, তো তোমার ছেলে আছে, তোমার ঘর, তোমার সংসার, তুমিও করতে পারো। আমার ইনশাল্লাহ দুই বউ পালার মতো ক্ষমতা সব দিক দিয়ে আছে। তুমি আসতে পারো। ওকে, অল দ্য বেস্ট।